গত 16 বছর এমন কোন আক্রমণের শিকার আমি হই নাই, এখনো হইলাম। তার কারণটা কি? তার কারণ আমাদের বোঝা শেষ। এই দেশে এমন চক্রান্ত চলছে, আগেই তো ভালো ছিলাম। কথা বোঝেননি? তিনি বললেন, একবার এক কাফন বিক্রেতা মৃত্যুর সময় সন্তানদেরকে ডেকে বললেন, ওগো আমার সন্তানেরা শোনো, আমি মারা যাওয়ার পরে তোমরা যেটা করবা, আমারে সবাই কাফন চোর বলে, আমারে কাফন চোরা বলে, তোমরা এমন কিছু করবা যাতে মানুষ আমারে অন্তত ভালো বলে। সন্তানরা চিন্তা করলো, আব্বা যেহেতু মারা গেছে, আমরা আর কাফন চুরি করব না, আমরা আর চিন্তায় চাঁদাবাজি করব না, আমরা এমন কিছু করব যাতে আব্বারে ভালো বলে। এই জন্য সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে মসজিদে ঢুকে গেল। নামাজ পড়ে 5 ওয়াক্ত। মানুষে বলে নামাজ পড়লে কি হবে, তোমরা তো কাফন চোরের ছেলে। বুঝেননি? দেখলো যে নামাজ পড়েও তো আব্বারে ভালো বলে না, সবাই কাফন চুরি বলে। তাইলে কি করা যায়? প্রতিটা নামাজের ওয়াক্তে আবার তাবারকের ব্যবস্থা করলো। যারা নামাজে আসে তাদের জন্য জিলাপি, তাদের জন্য খিচুড়ি, তাদের জন্য ছোট বাচ্চাদের জন্য চকলেট, বিস্কিট, এইভাবে দেওয়া শুরু করলো। আপেল, আঙুর, বেদানা, এইগুলো যখন দেয় নিয়ে বাড়িতে যায়। কয়েক কারা আজকে মসজিদে তাবারক দিয়েছে, কয়েক কাফন চোরের ছেলেরা দিয়েছে। তাহলে কি আব্বারে ভালো কইলো? বেকায়দা অবস্থা, আব্বারে তো ভালো বলে না। তাইলে কি করা যায়? ওগো আমার ভাইরা, আজকে ছিল এই বাংলাদেশে কঠোর হরতাল। কি হরতাল? কঠোর হরতাল। এটা কোনো রাজনীতির কথা বলার জন্য বলছি না, আর আমি মাহফিলে এসে রাজনীতির কথা বলিও না, প্রয়োজনও নেই। কারণ আমি মহিলা মেম্বারিতেও দাঁড়াবো না, আমার ডিসিশন ফাইনাল। মহিলা মেম্বারিতেও দাঁড়াবো, আমার ডিসিশন ফাইনাল। হ্যাঁ, আমার সিদ্ধান্ত চূড়ান্ত। আমার ভোটে দাঁড়ানোর কোনো প্রয়োজন নাই, কারণ এই দেশে নেতার কোনো অভাব কি আছে? 16 বছর আমরা নেতা পাই নাই, 16 বছর পরে নেতার কোনো অভাব বাংলাদেশে নাই। ওগো আমার ভাইয়েরা, বসন্তের কোকিল পাওয়া যায়, সুদিন আসলে নেতার অভাব হয় না। আমরা দুঃসময়ে থাকতে চাই, আমরা আল্লাহর পথে থাকতে চাই, রাসূলের পথে কথা বলতে চাই। অনেকেই বলে, হুজুর গো, এখন তো কথা বলে শান্তি পান, আগে 16টা বছর তো কথা বলতে পারেন নাই, কত জুলুম, কত নির্যাতন। আমি বললাম, ওই সময় কথা বলতে মজা লাগতো। ঠিক না বে ঠিক? ওই সময় কথা বলতে মজা লাগতো। আর এখন তো অবস্থা এমন, জামাতে ইসলাম চিন্তা করে 5 তারিখে বিজয় হয়ে গেছে, আমাদের মাহফিলে যাওয়ার দরকার নাই। আর বিএনপি চিন্তা করে মাহফিলে যাবো কে জন্য, তো আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলবে না। আর আওয়ামী লীগ চিন্তা করে এখন গেলি তো আমাদের কুপাকুপি আছে, সুতরাং আমরা যাই কি করব, মাঝখানে মাহফিলে শ্রোতা কম না বেশি। আর আগে চিন্তা করতো বিএনপিরা মনে করতো, হুজুর যেটা আসবে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলবে, আমাদের ভাল লাগবে। আর আওয়ামী লীগ চিন্তা করতো, যাই অন্তত হুজুরের কন্ট্রোল করার জন্য হলেও পাশে বসে থেকে একটু বলবো যে মুরব্বি। হ্যাঁ, এইটার জামাত ইসলাম সহ অন্যান্য ওলামায়ে কেরাম চিন্তা করতো আমাদের ইমানি দায়িত্ব যাওয়া। আর 5 তারিখের পরে মনে করছে এখন এসব কিছু আমরা না করলেও হবে, অনেক কিছু হয়ে গেছে, এখনো কিছুই হয়। যদি কিছু হতো তাইলে ওই যে কোথায় যেন কুমেটে না কোন জায়গায় ভার্সিটিতে আজকে কুপাকুপি হয়েছে, আমার ছাত্রদেরকে রক্তাক্ত করা হয়েছে, যেই দলের ব্যানারে রক্তাক্ত করেছে, আমরা সেই দলকে বলতে চাই, দয়া করে আপনাদের ব্যানারে এমন কাজ হবে জাতি এটা প্রত্যাশা করি। কথা কয় না? কুমেটে মনে হয়, হ্যাঁ, কুয়েটে, কুয়েট বিশ্ববিদ্যালয়ে যে রক্তাক্ত হয়েছে, রক্তক্ষয়ী সংঘর্ষ, সাধারণ ছাত্রদের উপরে চড়াও হয়ে তাদেরকে রক্তে রঞ্জিত করা হয়েছে। এই মাহফিল থেকে প্রতিবাদ জানাচ্ছি, এই বাংলাদেশে বাক স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা এনেছে ছাত্র জনতা। সেই ছাত্রদের পরে যদি হামলা করা হয়, ছাত্র জনতা কেন বাংলাদেশের সচেতন কোন নাগরিক এটা মেনে নিবে না? আর যারা এই কাজগুলো করছে তারা কারা? ওরা কারা খুঁজে বের করা লাগবে। নাকি তারা মুখোশ পরিহিত, তারা বিভিন্ন দলের ব্যানারে অন্যায় অপরাধ করতে চায়? ওগো আমার ভাইয়েরা, এই দেশে এখন অন্যায় এতটাই বেড়ে গেছে। গত 16 বছর, এই 16 বছরের মধ্যে আমি তো 2019 থেকে মাঠে ময়দানে, করোনার পর থেকে বলা যায় 20-21 থেকে মাঠে ময়দানে, কোনোদিন আমার গাড়িতে আক্রমণ হয় নাই, কোনোদিন আমার গাড়ি ভাঙচুর হয় নাই। গতকালকে মাহফিল করে ফেরার পথে আমি যখন যমুনা পার হইলাম, হওয়ার পরে শুধুমাত্র আমার
গাড়িটা নয়, আমার গাড়ি বজলুর রশিদ আঙ্কেলের গাড়ি, সেই সাথে আবার তার জামাতা আব্দুল বারী রশিদের গাড়ি, সেই সাথে আমাদের আরেকজন বক্তা জহিরুল ইসলাম জিহাদি, তাকে তো অ্যাটাক করে রক্তাক্ত করে তার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে, মাল সম্পদ মোবাইল টাকা পয়সা নিয়েছে। আমার গাড়িতে হঠাৎ করে কি যেন ব্লাস্ট হলো, মনে হলো আমার টায়ার বাস্ট হয়েছে কিনা, দাঁড়াতে যেয়ে আবার দাঁড়ালাম না, চিন্তা করলাম টায়ার বাস্ট হইলে তো গাড়ি অন্তত খারাপ ভাবে চলতো। সামনে গেলাম, আরো সামনে এগিয়ে গেলাম, আমার ক্যামেরাম্যানকে বললাম কি হলো, এমন ঝাঁকুনি দিয়ে কি বাস্ট হলো? গ্লাস খুলে দেখে আমার গাড়িতে ইট মেরেছে। ওগো আমার ভাইয়েরা, ছিনতাই বেড়ে গেছে, চুরি বেড়ে গেছে, ডাকাতি বেড়ে গেছে। গতকাল চৌগাছায় একজনের বাড়ি গোয়ালের তালা ভেঙে 5টা গরু চুরি করে নিয়ে গিয়েছে। এই কাজগুলো চলছে। আমার গাড়িটা নষ্ট বলতে খারাপ হয় নাই, কিন্তু কিছু কাজ বাড়িয়ে দিয়েছে। ওদের চিন্তা হলো দূর থেকে ঢিল ছুঁড়ে মারে, গ্লাসে লাগে, মানুষের মাথায় লাগে, কপাল ফাটে, কপাল কাটে। অনেক সময় গাড়িতে এমন জায়গায় লাগে ইঞ্জিন বিকল হয়ে যেতে পারে, আর যদি বিকল হয়ে যায় সামনে দাঁড়িয়ে যায়, ওই ডাকাতগুলো আসবে, ছিনতাই করবে। উদাহরণ দিলে বুঝবেন। আল্লামা সাইদি দেলাওয়ার হুসাইন সাইদি রাহিমাহুল্লাহ, উনি বললেন একবার এক কাফন বিক্রেতা মৃত্যুর সময় সন্তানদেরকে ডেকে বললেন, ওগো আমার সন্তানেরা শোনো, আমি মারা যাওয়ার পরে তোমরা যেটা করবা, আমারে সবাই কাফন চোর বলে, আমারে কাফন চোরা বলে, তোমরা এমন কিছু করবা যাতে মানুষ আমারে অন্তত ভালো বলে। সন্তানরা চিন্তা করলো, আব্বা যেহেতু মারা গেছে, আমরা আর কাফন চুরি করব না, আমরা আর চিন্তায় চাঁদাবাজি করব না, আমরা এমন কিছু করব যাতে আব্বারে ভালো বলে। এই জন্য সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে মসজিদে ঢুকে গেল। নামাজ পড়ে 5 ওয়াক্ত। মানুষে বলে নামাজ পড়লে কি হবে, তোমরা তো কাফন চোরের ছেলে, বুঝেননি? দেখলো যে নামাজ পড়েও তো আব্বারে ভালো বলে না, সবাই কাফন চুরি বলে। তাইলে কি করা যায়? প্রতিটা নামাজের ওয়াক্তে আবার তাবারকের ব্যবস্থা করলো। যারা নামাজে আসে তাদের জন্য জিলাপি, তাদের জন্য খিচুড়ি, তাদের জন্য ছোট বাচ্চাদের জন্য চকলেট, বিস্কিট, এইভাবে দেওয়া শুরু করলো। আপেল, আঙুর, বেদানা, এইগুলো যখন দেয় নিয়ে বাড়িতে যায়। কয়েক কারা আজকে মসজিদে তাবারক দিয়েছে, কয়েক কাফন চোরের ছেলেরা দিয়েছে। তাহলে কি আব্বারে ভালো কইলো? বেকায়দা অবস্থা, আব্বারে তো ভালো বলে না। তাইলে কি করা যায়? এই গ্রামে যত অসহায় আছে, দুস্থ আছে, যাদের কাপড় নাই, পোশাক নাই, ঘর নাই, বাড়ি নাই, এইগুলো আমরা করে দিই। ওরা মিলেমিশে ভাইয়েরা সবাই সিদ্ধান্ত নিয়ে, যার বাড়ি নাই বাড়ি করে দিলে, যার টাকা নাই টাকা দিলে, যার জামা নাই জামা দিলে, যার কম্বল নাই কম্বল দিলে। এইগুলো যখন দেয়, কয় তোমার তো দালান ঘর ছিল না, কে করে দিয়েছে? কয় ওই যে কাফন চোরের ছেলেরা করে দিস। তাও আব্বারে কি করে? খারাপ বলে। ভাইয়েরা মিটিং করলো, ওগো আমার ভাইয়েরা, এরপরেও তো আব্বারে ভালো বলে না, তাইলে কি করা যায়? বললো আমরা তাইলে আবার কাফন চুরিতে ফিরে যাই, দেখি। ভালো কাজে তো আব্বারে ভালো বললো না কেউ। কাফন চুরিতে ফিরে গেল। মানুষে কয় ওর বাপও ছিল কাফন চোর, এরাও হইস কাফন চোর, তাও তো ভালো কয়। এইবার সিদ্ধান্ত নিল, ভাই আমরা শুধু কাফন চুরি করব না, আমরা যেই গোরস্থান থেকে কাফনটা চুরি করব, ওই গোরস্থানের লাশটা উঠাবো, তারপরে পাশার মধ্যে একটা বাঁশ ঢুকাবো, আর ওই যে জিকরগাছা উপজেলার মোড়ে টানায় রাখবো, ওখানে যে মূর্তি আছে ওখানে টানায় রাখবো। সিদ্ধান্ত মোতাবেক কাজ। ভাইয়েরা মিলে কাফন চুরি করে, আর কাফন চুরি করার সাথে আবার লাশটা উঠায়, বাঁশ একটা ভরে, আর উপজেলার বটতলায় ওই যে মূর্তি আছে ভাস্কর্য, ওইটার সাথে বাইরে টানায় রেখে দেয়। এইটা দেখার পরে লোকেরা বলল, এদের থেকে তো এদের বাপ ভালো ছিল, এদের থেকে তো ওদের বাপ ভালো ছিল। কথা কি বোঝা গেছে? এই জন্য কবির বিনস আমাদের গাড়িতে হামলা, আব্দুল বারী রশিদের গাড়িতে হামলা, বজলুর রশিদ শ্রদ্ধাভাজন মুরব্বী আমাদের রাহবার, উনার গাড়িতেও হামলা। এই হামলাগুলো ইতিপূর্বে হয় নাই, এখন এই হামলাগুলো করে বুঝাইতে চাই আমরা যেন বলি, এর থেকে তো ওদের বাপ ভালো ছিল, বুঝেননি? এর থেকে তো আগে ভালো ছিলাম। ওগো আমার ভাইয়েরা, এই আগে ভালো ছিলাম, এই কথা বলানোর জন্য যে ষড়যন্ত্র হচ্ছে, এই ষড়যন্ত্র রুখে দেওয়ার দরকার আছে না নাই? এই ষড়যন্ত্র যদি রুখতে হয়, এখনো প্রশাসনে কিন্তু স্বৈরাচারদের লোক রয়েছে, ফ্যাসিস্টদের লোক রয়েছে, বাছাই করতে হবে। তাদেরকে বাছাই করা ছাড়া তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, কিন্তু কোনো প্রতিবাদ করে না। তারা চায় এমন কিছু ঘটুক, এই জাতীয় প্রশাসনের লোক যারা আছে, আমাদের টাকায় তাদের বউয়ের লিপস্টিক, আমাদের
টাকায় তাদের বউয়ের ব্লাউজ সায়া শাড়ি, আমাদের ট্যাক্সের ভ্যাটের টাকায় তাদের মায়ের ঔষধের টাকা, আমাদের ট্যাক্সের ভ্যাটের টাকায় তাদের পিতার পরনের কাপড়, সব আমাদের টাকায়। আর আমাদের জনগণদের যদি নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তাইলে এই পুলিশ রাখার কি কোনো দরকার আছে? ষড়যন্ত্র থেমে নাই। ডক্টর ইউনূস এমন একজন সরকার, ইলন মাস্কের সাথে ওই যে মিটিং করে আমাদের নরেন্দ্র মোদী দাদা, ওই দেশে যেয়ে মিটিং করে গো, করেও সাকসেস হয় নাই। আর আমাদের ডক্টর ইউনূস ভার্চুয়ালে মিটিং করে এই দেশে মোটামুটি স্টারলিংক ইন্টারনেট, দ্রুতগতি সম্পন্ন ইন্টারনেট এই দেশে চালু করা হবে। ইলন মাস্ক শুধুমাত্র রাজি হয় নাই, বরং ডক্টর ইউনূস যে স্ট্যাটাস দিয়েছে তাতে আবার উল্টো কমেন্ট করেছে যে আমি অপেক্ষায় আছি বাংলাদেশের সাথে কাজ করার জন্যে। সবাই জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এরকম একজন রাষ্ট্রপ্রধানের দরকার আছে না নাই? যে শুধুমাত্র ন্যাশনাল নয়, ইন্টারন্যাশনাল ভাবে কাজ করতে পারবে। যারা নির্বাচন করছেন, আমরাও চাই নির্বাচন হোক, কিন্তু এই দেশের সংস্কার দরকার আছে না নাই? 16টা বছর ফ্যাসিস্ট সরকার ছিল, আপনারা মায়ের খেয়েছেন, জেলে গিয়েছেন, রিমান্ডে গিয়েছেন, বাড়ি শুতে পারেন নাই, অসুবিধে নেই। এখন 16 মাসও আপনাদের আগাচ্ছে না কে? এত সেক্স কোয়ান্তে আসে, কথা কয় না। আবার আজকে যে কট্টর হরতাল অবরোধ দেখেছেন, যদিও রাস্তায় কেউ নামে নাই, কিন্তু যারা ডেকেছেন তাদেরকে বলবো 16টা বছর তো চেয়ারে আরামেই ছিলেন, ফুরফুরিয়ে বাতাস খেয়েছেন। কবির বিন সামাদের নাম ব্যানারে লিখলেও আমার জিগর গাছায়, আল্লাহর ওলিরা পরহেজগার বান্দারা ওরা ব্যানার পর্যন্ত চেঞ্জ করে দিয়েছে, জিগর গাছায় উঠতে দেয় নাই আমারে। তো 16 বছর আমাদের তো কথা বলতে দেন নাই, 16 বছর আরামেই ছিলেন, তা 16টা মাস অন্তত ঠান্ডা থাকেন, কথা কয় না। 16টা মাস কি ঠান্ডা থাকা যায় না? একই রাজনীতির কথা বলছি। তাহলে 16টা মাস ডক্টর ইউনূসের একটু কাজ করতে দেন, সে কাজ করুক, তাই না? ভালো কিছু করুক। সভাপতি সাহেব, আমার কথা কি খারাপ লাগছে শোনা? আমি তো রাজনীতির কথার মধ্যে মোট যাব না, এটা দেশের জন্য বলছি, মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য। না বললি শোনা বোঝে না অনেকে, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তো 16টা মাস অন্তত একটু ধৈর্য ধরলে অসুবিধা হয়? এক্ষুনি রাস্তায় নামতে হবে কিসের জন্য? আবার এক্ষুনি ভোট দিতে হবে কিছু? 16টা মাস অন্তত যাক, দেখা যাক কি হয়। 16 বছর যদি আমরা ধৈর্য ধরতে পারি, 16 মাসে তো অসুবিধে নেই। এ জানে এমন হয়ে গেছে, মেয়ে দেখতে গেছে, ও যে 25 বছর পর্যন্ত বিয়ে হয়নি, অসুবিধে নেই। দেখতে যে পছন্দ হয়ে গেছে, বছর সব বাড়ি সব সেজে গুজে আসতে, বলছে কে সেজে গুজে? তোরা যাই টিনে কেটে নিয়ে আমি বসে থাকলাম, সবাই